শুভ সকাল শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের আমি যে অধ্যায়টা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের শিল্প। শিল্পের যে বাংলাদেশের যে শিল্পভিত্তিক যে পরিবেশটা গড়ে উঠেছে বর্তমানে, সেটা আসলে এখন অনেক বিস্তৃত। 10 বছর আগেও শিল্পের যে বিস্তৃতিটা সেটা অনেক কম ছিল, যেহেতু আমাদের দেশটা হচ্ছে কৃষি নির্ভর দেশ। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই শিল্পভিত্তিক অর্থনীতির উপর আসলে আমাদের দেশটা দাঁড়িয়ে আছে। বাংলাদেশের শিল্পকে তোমরা যদি এখানে দেখো যে আমি কতগুলো কোশ্চেন রেডি করেছি। জ্ঞানমূলক প্রশ্ন বলতে এখানে 1 মার্কের প্রশ্ন, এগুলো তোমাদের যেমন সৃজনশীলের ভিতর যে 1 মার্কের জ্ঞানমূলক আছে সেটার জন্য যেমন জরুরি, তেমনি তোমাদের যে সামনে পরীক্ষা আছে সেখানে এমসিকিউ এখান থেকে আসবে। তাই আমি তোমাদের সাজেশনে বলেছি, তোমরা হয়তো সাজেশন পেয়েছো যে তোমরা সৃজনশীলের জন্য আসলে সৃজনশীল বইয়ের সৃজনশীলটা ফলো করবে, আর হচ্ছে ছোট প্রশ্ন বলো বা এমসিকিউ বলো, এটার জন্য এই জ্ঞানমূলক প্রশ্নগুলো ফলো করবে। আর অবশ্যই বইটা একদম পুরোপুরি থরলি রিডিং পড়তে হবে। বাংলাদেশের শিল্প হচ্ছে, এখানে দেখো যে প্রথমেই একটু ইন্ট্রোডিউসিং পার্টটা একটা কাহিনীর মতো, একটু ছোট একটা গল্পের মতো আসলে শুরু করেছে। যে নাফিসের বড় চাচা সাতক সিমেন্ট কারখানার একজন ইঞ্জিনিয়ার। স্কুলের ছুটিতে নাফিস তার পিতামাতা ও ভাই বোনের সাথে চাচার কাছে বেড়াতে গেল। চাচা তাকে এবং তার চাচাতো ভাই বোনদেরকে সিমেন্ট কিভাবে তৈরি হয় দেখাতে নিয়ে গেলেন। নাফিস দেখলো সেখানে হাজার হাজার পাথরের সমাবেশ। তার চাচা জানালো প্রতিদিন ভারত সীমান্ত থেকে অগণিত পাথর এখানে আসছে। এই সকল পাথরই হচ্ছে সিমেন্ট তৈরির কাঁচামাল। বিভিন্ন প্রক্রিয়ায় এই পাথরকে সিমেন্টে রূপান্তরিত করা হয় এবং ছাতক সিমেন্ট খুব মানসম্পন্ন হয়। নাফিসের দেখা ছাতক সিমেন্ট কারখানা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প, ইন্ডাস্ট্রিজ। ঠিক আছে, আমরা পড়েছি না, প্রথম অধ্যায়ে আমরা পড়েছিলাম যে শিল্প হচ্ছে উৎপাদনের বাহন, মানে যে প্রক্রিয়ায় আসলে কাঁচামালের রূপ পরিবর্তন করে ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা হয় তাকেই বলা হচ্ছে কি, শিল্প। এই শিল্প সম্পর্কে আমরা এখন একটু এই চ্যাপ্টারের ডিটেলস জানবো। এখানে আসলে তোমার মেইন যে বিষয়টা মনে রাখতে হবে যে শিল্প কাকে বলে, শিল্পের প্রকারভেদ, আর হচ্ছে শিল্পের যে প্রকারভেদটা আছে সেটা, তারপরে হচ্ছে কোন শিল্পে কতজন জনবল আছে, কতটুক মূলধন লাগে, এই বিষয়টা হচ্ছে তোমার এখানে জানতে হবে। এই চ্যাপ্টারে হচ্ছে এটাই মূলত বিষয়। তো এখানে দেখো প্রথমেই চ্যাপ্টারে বলেছে, প্রথম শুরু করেছে যে শিল্প কাকে বলে দিয়ে, সাধারণত ব্যাপক মূলধন সামগ্রী ব্যবহার করে কারখানাতে কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে মাধ্যমিক বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করার প্রক্রিয়াকেই বলা হচ্ছে শিল্প। তার মানে হচ্ছে শিল্প, আমি মাত্রই বললাম যে সংজ্ঞাটা, যে শিল্প হচ্ছে উৎপাদনের বাহন, এবং শিল্পের ক্ষেত্রে বলা হচ্ছে যে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তরিত করার প্রক্রিয়াই আসলে হচ্ছে কি, শিল্প। শিল্পের উৎপাদন সাধারণত কারখানা ভিত্তিক হয় এবং নির্দিষ্ট দ্রব্যের কারখানাসমূহকে একত্রে শিল্প বলা হয়, যেমন পাট শিল্প, বস্ত্র শিল্প। ঠিক আছে, মানে কারখানা ভিত্তিক, যেখানে প্রোডাকশন হয়, যেখানে যন্ত্রপাতি ব্যবহার করা হয়, শ্রমিক ব্যবহার করা হয়, মূলধন ব্যবহার করা হয়, বিভিন্ন আদার যে ম্যাটেরিয়ালস আছে সেগুলো ব্যবহার করা হয়, যত ধরনের উপকরণ আছে মানবীয় এবং অমানবীয়, তো সেই বিষয়গুলো নিয়েই আসলে শিল্প গঠিত। বাংলাদেশের জাতীয় শিল্পনীতি 2010 অনুযায়ী শিল্পকে 2 ভাগে ভাগ করেছে, প্রধানত বা ব্যাপক অর্থে বা প্রধানত অর্থে 2 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে উৎপাদন শিল্প আর একটা হচ্ছে সেবামূলক শিল্প। উৎপাদনমুখী শিল্প হচ্ছে যেখানে হচ্ছে পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংযোজন এবং পরবর্তীতে উৎপাদিত পণ্যের পুনঃসামঞ্জস্যকরণ ও প্রক্রিয়াকরণ বিষয়ক সকল প্রকার শিল্প উৎপাদনমুখী শিল্পের অন্তর্গত। তার মানে হচ্ছে যেখানে উৎপাদন শিল্পে আসলে শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে পরিণত পণ্যে রূপান্তর করা হয়। ঠিক আছে, তার মানে শ্রমিক ব্যবহার করা হয়, যন্ত্রপাতি ব্যবহার করা হয়, করে কাঁচামালকে কী করা হয়, পরিবর্তন করে সেটাকে একটা ফাইনাল গুডস বা পরিণত পণ্যে তৈরি করা হয়। যেমন বস্ত্র শিল্পে সকল উপায় উপকরণ মিলিয়ে, যন্ত্রপাতি ব্যবহার করে, শ্রমিক ব্যবহার করে একটা বস্ত্র তৈরি হচ্ছে, বিভিন্ন বস্ত্র, যেমন যেখানে টি শার্ট তৈরি হচ্ছে যে কারখানাতে, সেখানে দেখা যাচ্ছে ফাইনাল গুডস কি, সেই টি শার্ট, বা পরিণত পণ্য হচ্ছে কি, সেই গেঞ্জিটা। মানে সব কিছু ব্যবহার করে সব শেষে যখন তৈরি করা হয়ে যায়, তারপরে তুমি একটা কি পাচ্ছ, একটা টি শার্ট পাচ্ছ। সেরকম বস্ত্রশিল্প, চিনশিল্প,
পাট ও পাটজাত শিল্প, তারপরে সার শিল্প, সিমেন্ট শিল্প, চামড়া শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, রেল এবং ইঞ্জিনিয়ারিং শিল্প, এগুলো সব হচ্ছে উৎপাদনমুখী শিল্প। উৎপাদনমুখী শিল্পের কাজ কিন্তু আসলে একটু আকারে বড় হয়, যেখানে মূলধনের পরিমাণও বেশি হয় এবং শ্রমিকের সংখ্যাও বেশি হয়। এরপরে আসো সেবা শিল্প, যেখানে যেখানে যন্ত্রপাতি এবং স্থায়ী সম্পদ বা মেধা সম্পদের ব্যবহারের মাধ্যমে সেবামূলক কাজ করা হয়, তাকে হচ্ছে সেবা শিল্প বলা হয়। যেমন মৎস্য আহরণ করা, নির্মাণ শিল্প, হাউজিং, অটোমোবাইল সার্ভিসিং, বিনোদন শিল্প, হর্টিকালচার, ফ্লোরিকালচার, ফুল চাষ, ফুল চাষ ও ফুল বাজারজাতকরণ। ফ্লোরিকালচার মানে ফুল চাষি। দুগ্ধ ও পোলট্রি উৎপাদন, বিপণন, হাসপাতাল ও ক্লিনিক, পর্যটন ও সেবা, পরিবহন ও যোগাযোগ ইত্যাদি হচ্ছে সেবা শিল্পের উদাহরণ। সেবা শিল্প তার মানে হচ্ছে, সেবা শিল্প হচ্ছে যেখানে যন্ত্রপাতি, শ্রমিক ব্যবহার করে বা মেধা সম্পদ ব্যবহার করে কি হয়, সেবা দেওয়া হয়, সেবামূলক কর্মকাণ্ড সম্পাদন করা হয়। ঠিক আছে, মানে যা আমাদের জীবনযাপনকে সহজ করে। যেমন হাসপাতাল কি হচ্ছে, তোমাকে সেবা দিচ্ছে। এখানেও তো, হাসপাতালেও তো তোমার বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, সেখানে অনেক কর্মীরা কাজ করছে। তারপরে হাউজিং শিল্প, যেখানে যেখানে বড় বড় যন্ত্রপাতি ব্যবহার করে বিল্ডিং তৈরি করা হচ্ছে এবং অনেক শ্রমিক ব্যবহার করা হচ্ছে, এবং তার মাধ্যমে কী হচ্ছে, তোমাকে বাসা বাড়ির যে সেবাটা, মানে তুমি একটা থাকার জায়গা পাচ্ছ, আশ্রয় পাচ্ছ, যে এই যে সেবা এগুলোকে বলা হচ্ছে সেবা শিল্প। অটোমোবাইল সার্ভিসিং, যেখানে গাড়ি মেরামত করা হয়, তো গাড়ি মেরামত কি সেবার মধ্যে পড়ছে না? তোমার নষ্ট গাড়িটা মেরামত করে দেওয়া হয়েছে, তার মানে এটা সেবা শিল্পের অন্তর্ভুক্ত। বিনিয়োগের মাপকাঠিতে শিল্পকে এই উৎপাদনমুখী শিল্প ও সেবা শিল্পকে আবার 4 ভাগে ভাগ করেছে। বিনিয়োগের মাপকাঠিতে মানে কত টাকা মূলধন নেওয়া হচ্ছে, কতজন শ্রমিক ব্যবহার করা হচ্ছে, এর ভিত্তিতে আসলে এই উৎপাদনমুখী শিল্প ও সেবা শিল্পকে আবার 4 ভাগে ভাগ করেছে। সেটা হচ্ছে কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প ও বৃহৎ শিল্প। কুটির শিল্প সম্পর্কে তোমরা আসলে জেনে থাকবে যে কুটির শিল্প আসলে পরিবার ভিত্তিক শিল্প। আমাদের গ্রাম অঞ্চলে দেখা যায় ছোট আকারে পরিবারের লোকজন একসাথে মিলে দেখা যায় ছোট ছোট ব্যবসা করে, যেমন মাটির তৈরি জিনিসপত্র বানায়, তারপরে হচ্ছে বাঁশ বেত দিয়ে নানা ধরনের জিনিসপত্র বানায়, অথবা কাঁথা সেলাই করছে, অথবা শাড়ি তৈরি করছে। তো এই যে শিল্পটা, এগুলো হচ্ছে কুটির শিল্পের অন্তর্গত। তোমরা যদি সংজ্ঞা বলে, তাহলে সেক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে শিল্পে মূলধন 5 লক্ষ টাকার নিচে এবং শ্রমিকের সংখ্যা 10 জনের বেশি নয়, তাকেই বলা হচ্ছে কুটির শিল্প। মানে শ্রমিক, তোমার এখানে কর্মী যারা থাকবে, কুটির শিল্পে যারা কর্মী থাকবে বা শ্রমিক থাকবে, সেখানে তোমার সর্বোচ্চ 10 জন থাকতে পারবে, 10-এর বেশি কখনোই হবে না। আর মূলধন হবে হচ্ছে কি 5 লক্ষ টাকার নিচে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কুটির শিল্প। কুটির শিল্পে সাধারণত কারা কাজ করে? পরিবারের সদস্যরাই কাজ করে, যেমন স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা, ভাই, বোন, এরকম। আর কুটির শিল্প হচ্ছে পূর্ণকালীন, খণ্ডকালীন সময়ে কাজে জড়িত থাকে। হতে পারে পূর্ণকালীন কাজে জড়িত, অথবা হতে পারে খণ্ডকালীন সময়ের জন্য জড়িত। বাংলাদেশে কী কী ধরনের কুটির শিল্প আছে দেখো, এই যে পাটজাত শিল্প, পাটের তৈরি জিনিসপত্র এই কুটির শিল্পের অন্তর্গত। বাঁশ বেত দিয়ে তৈরি জিনিসপত্র কুটির শিল্পের অন্তর্গত। মৃৎশিল্প, মাটি দিয়ে যা তৈরি হয়। তাঁত ও বস্ত্র, তাতে যে জামা কাপড় তৈরি করা হয়, তাতে যত কিছু তৈরি করা হয়, বা হাতে সেলাই করে যে বস্ত্র তৈরি করা হয়। খাদ্য ও সহায়ক শিল্প বলতে যেমন এই যে স্ন্যাক্স টাইপের যে ছোটো ছোটো জিনিস, যেমন চানাচুর, মধু, গুড়, মিষ্টি, দধি, চিপস, তাই না, এগুলো ছোটো আকারে তৈরি করা হয়। হস্তশিল্প হচ্ছে হাতের তৈরি যত জিনিস আছে, ঝিনুকের মালা, ঝিনুকের খেলনা, শোপিস। তারপরে ক্ষুদ্র ইস্পাত ও প্রকৌশল মধ্যে সেটা ক্ষুদ্র আকারে, যেমন ধরো ওই যে কামাররা কী করে, যে দা, বটি, খুন্তি, চামচ, এগুলো হচ্ছে সব কুটির শিল্প। এগুলো হচ্ছে ছোটো আকারে, ওরা তো আর কারখানা দিয়ে করছে না, ওরা কী করছে, নিজের বাড়ির উঠানে বসে অথবা নিজের বাড়ির পাশে ছোট্ট একটা আলাদা ঘর করে সেখানে বসে তারা তৈরি করছে। তো এই ক্ষুদ্র ইস্পাত ও প্রকৌশল শিল্পও কিন্তু কুটির শিল্পের ভেতরে চলে যাচ্ছে। বালতি তৈরি করছে, অথবা দেখা যাচ্ছে মোটরসাইকেল, জিপ, ট্রাক, বাস এগুলো মেরামত করছে। ওয়েল্ডিং ওয়ার্কশপ, ওই যে ওয়েল্ডিং করে, যে ঝালাই কারখানা যেটা, এগুলো খুব ছোট আকারে, এগুলো কুটির শিল্প। কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যালসের ক্ষেত্রে হচ্ছে যে যেমন এই যে তেল, আতর, গোলাপ জল, মোমবাতি, এগুলো খুব ক্ষুদ্র আকারে বাড়িতে বসেই তৈরি করা যায়। ফিনাইল, সাবান, ঠিক আছে, তো এগুলো কুটির শিল্পের অন্তর্গত। এরপরে আসো ক্ষুদ্র শিল্প। এরপরে কুটির শিল্পকে আমরা দেখলাম যে কুটির শিল্প হচ্ছে জনবল সর্বোচ্চ 10 জন আর মূলধন হচ্ছে 5 লক্ষ টাকার নিচে, তাই তো। এরপরে ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে আসি। এই ক্ষুদ্র শিল্প আমরা যেহেতু দেখেছি যে উৎপাদনমুখী ও সেবা শিল্পকে 4 ভাগে ভাগ করা হয়েছে, তাই ক্ষুদ্র শিল্পকেও যখন তুমি ক্ষুদ্র শিল্প সম্পর্কে জানতে যাবে, তখন সেখানেও 2 ভাগে ভাগ করা, মানে এর ভেতরে
দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প আর একটা হচ্ছে সেবামূলক ক্ষুদ্র শিল্প। যখনই তোমার উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প হবে সেখানে মূলধন হবে 50 লক্ষ থেকে 10 কোটি টাকা, আর শ্রমিকের সংখ্যা হবে 25 থেকে 99 জন। কিন্তু যখন সেবামূলক ক্ষুদ্র শিল্প হবে তখন মূলধন হবে 5 লক্ষ থেকে 1 কোটি টাকা, আর জনবল হবে হচ্ছে 10 থেকে 25 জন। তার মানে আমি বলেছি না যে উৎপাদনমুখী শিল্প কিন্তু সেবা শিল্পের থেকে আকারে একটু বড় হয়, তার মূলধনের পরিমাণও বেশি হয়, শ্রমিকের সংখ্যাও বেশি হয়। তাহলে এখানে দেখো, এই যে উৎপাদনমুখী আমরা ক্ষুদ্র শিল্প দেখলাম, এখানে কিন্তু তোমার হচ্ছে 50 লক্ষ থেকে 10 কোটি টাকা, ঠিক আছে, আর শ্রমিকের সংখ্যা 25 থেকে 99 জন। কিন্তু তুমি যখন সেবামূলক ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পের কাছে আসো তখন দেখবে তুমি মূলধনের পরিমাণ কিন্তু কমে গিয়েছে, 5 লক্ষ থেকে 1 কোটি টাকা, আর শ্রমিকের সংখ্যা হচ্ছে 10 থেকে 25 জন। এরপরে মাঝারি শিল্প ঠিক সেমভাবে ভাগ করতে হবে। মাঝারি শিল্প হচ্ছে যে উৎপাদনমুখী মাঝারি শিল্প কোনটা, যে শিল্পে মূলধন হচ্ছে 10 কোটি থেকে 30 কোটি টাকা এবং শ্রমিক হচ্ছে 100 থেকে 250 জন। আর সেবামূলক হচ্ছে তুলনামূলক একটু কম হবে, তাই সেবামূলক মাঝারি শিল্পে হচ্ছে 1 কোটি থেকে 15 কোটি টাকা এবং শ্রমিকের সংখ্যা হচ্ছে 50 থেকে 100 জন। ঠিক আছে, তাহলে আমরা মাঝারি শিল্পের ক্ষেত্রে দেখলাম যে উৎপাদনমুখী মাঝারি শিল্পে হচ্ছে মূলধন 10 কোটি থেকে 30 কোটি, আর শ্রমিকের সংখ্যা হচ্ছে 100 থেকে 250 জন। কিন্তু সেবামূলক মাঝারি শিল্পে হচ্ছে মূলধন 1 কোটি থেকে 15 কোটি, আর শ্রমিকের সংখ্যা হচ্ছে 50 থেকে 100 জন। ক্ষুদ্র মাঝারি শিল্পের ক্ষেত্র কোনগুলো, এই যে উপযুক্ত ক্ষেত্র, সুইটেবল প্লেস এরিয়াস, যেগুলো মানে কোন শিল্পগুলোকে আসলে ক্ষুদ্র মাঝারি শিল্প আছে, মানে কোন পণ্যগুলো নিয়ে কাজ করলে আসলে বলতে পারবে যে ওটা ক্ষুদ্র মাঝারি শিল্প। যেমন খাদ্যজাত শিল্প, যেমন তুমি যদি এই যে ময়দা, আটা, সুজি, সেমাই, ব্রেড, বিস্কুট, চকলেট, তেলের মিল, টিনজাত মাছ, চাল, মুড়ি, চিড়া, খই, এইসব কারখানা হচ্ছে কিন্তু ক্ষুদ্র মাঝারি শিল্পের অন্তর্গত। বস্ত্রশিল্প হচ্ছে যখন বড় আকারে তুমি একটা কারখানা দিয়ে করবে, তুমি শার্ট প্যান্টের কাপড় বানাচ্ছো, শাড়ি বানাচ্ছো, গামছা, ধান কাপড়, তখন সেটা বস্ত্রশিল্প। তুমি মানে তুমি এই কোনটা কোন ধরনের শিল্প এটা তুমি ভাগ করবে তুমি মূলধনের পরিমাণ দেখে এবং শ্রমিকের সংখ্যা দেখে, ঠিক আছে। পাট ও পাটজাত শিল্প, তুমি বলতে পারো যে মিস, পাট ও পাটজাত শিল্প তো আমরা কুটির শিল্পেও দেখেছি, আবার ক্ষুদ্র মাঝারি শিল্পে। হ্যাঁ, একই শিল্প দুই জায়গায় থাকতে পারে। আমি বলেছি যে তুমি আইডেন্টিফাই করবে কীভাবে যে শ্রমিকের সংখ্যা কত আর মূলধনের পরিমাণ কত। যদি তোমার মূলধন 5 লক্ষ টাকার নিচে হয় তাহলে পাট ও পাটজাত শিল্পের ক্ষেত্রে সেটা হয়ে যাবে কুটির শিল্প। কিন্তু তোমার মূলধন যদি 50 লক্ষ থেকে 10 কোটি টাকার মধ্যে হয়ে যায় বা 10 কোটি থেকে 30 কোটি টাকার মধ্যে হয়ে যায়, তখন সেই একই পাট ও পাটজাত শিল্প হয়ে যাবে মাঝারি শিল্পের অন্তর্গত বা ক্ষুদ্র শিল্পের অন্তর্গত। বুঝতে পেরেছো আমার কথা? তার মানে হচ্ছে তুমি কোনটা কোন ধরনের শিল্প সেটা তুমি আইডেন্টিফাই করবে হচ্ছে তোমার মূলধনের পরিমাণ আর হচ্ছে তোমার শ্রমিকের সংখ্যা দেখে। এরপরে বন শিল্প, মুদ্রণ ও প্রকাশনা শিল্প, চামড়া ও রাবার শিল্প, ক্ষুদ্র ইস্পাত ও প্রকৌশল শিল্প, এগুলো আমরা কুটির শিল্পের মধ্যেও দেখেছি। খালি টাকার মূলধন আর শ্রমিকের সংখ্যাটা মাথায় রাখবে। গ্লাস ও সিরামিক শিল্প, হিমাগার শিল্প, এগুলো সব হচ্ছে এই ক্ষুদ্র মাঝারি শিল্পের মধ্যে। বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষুদ্র মাঝারি শিল্পের অনেক সমস্যা রয়েছে। সমস্যার মধ্যে হচ্ছে যে আমাদের প্রচলিত যে ধ্যান ধারণা, আমরা ব্যবসা করতে পছন্দ করি না। এই ক্ষুদ্র মাঝারি শিল্প নিয়ে যারা কাজ করে আমরা তাদেরকে মনে করি সমাজের হেয়, সমাজের নিচু শ্রেণীর মানুষ মনে করি। এটা একটা সমস্যা। প্রচলিত ধ্যান ধারণা আমাদের ব্যবসায়ের এগেনস্টে, ব্যবসায় বিরোধী। তারপরে কাঁচামালের অভাব আছে, পর্যাপ্ত কাঁচামালের অভাব, প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা বা আর্থিক পৃষ্ঠপোষকতার অভাব, বিদেশি পণ্যের অবাধ বাজার দখল, অনুন্নত পরিবহন ব্যবস্থা, দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে অনেক বাধা নিষেধ, এইসব। তার মানে হচ্ছে কি, মানে আমরা কি করছি, আমরাই আমাদের যে দেশের শিল্পকে ধ্বংস করে দিচ্ছি। যেমন হচ্ছে যে আমরা আমাদের ধ্যান ধারণা ভালো না, আমরা শিল্পকে, এই ক্ষুদ্র মাঝারি শিল্পের বিষয়ে আমাদের আইডিয়াটা বা আমাদের কনসেপ্টটা আসলে ঠিক না। তারপরে হচ্ছে কাঁচামালের পর্যাপ্ত অভাব রয়েছে, বিদেশি পণ্যের প্রতি আমাদের আকর্ষণ বেশি, প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা, আর্থিক সাহায্য সহযোগিতা এই ধরনের শিল্পের মালিকদের দেওয়া হয় না, পরিবহন ব্যবস্থা আমাদের দেশে ভালো না। তারপরে হচ্ছে আন্তর্জাতিক বাজারে বা দেশীয় বাজারে এই সকল পণ্যের গুরুত্ব খুব কম। তো এগুলো হচ্ছে সমস্যা। আর বাংলাদেশের অর্থনীতিতে কুটির, ক্ষুদ্র, মাঝারি শিল্পের অবদান, এর অবদান খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের দেশের যে শিল্প আছে, টোটাল যে শিল্প,
তার শতকরা 96 ভাগই হচ্ছে কুটির, ক্ষুদ্র, মাঝারি শিল্পের আওতাভুক্ত। বৃহৎ শিল্প কিন্তু খুব কম আমাদের দেশে। আমাদের বেশিরভাগ শিল্পই কিন্তু কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প। কর্মসংস্থানের জন্য এই শিল্পের আসলে কোনো বিকল্প নেই, কারণ হচ্ছে অনেক মানুষের কর্মসংস্থান হয় এখানে। তারপরে স্বল্প মূলধন নিয়ে, সামান্য কিছু স্থানীয় কাঁচামাল নিয়ে, নিজের ব্যক্তিগত দক্ষতা, সৃজনশীলতা দিয়ে বা পরিবারের সদস্যদের নিয়ে, বিশেষ করে মহিলারা যারা গ্রামের যে দুস্থ, ভূমিহীন বা যারা অল্প শিক্ষিত, অশিক্ষিত যে মহিলারা আছে, এদের মাধ্যমেই কিন্তু এই শিল্পগুলো আসলে গড়ে উঠছে। তার মানে দেখো কতগুলো মানুষের কর্মসংস্থান হচ্ছে, মানুষ বেকার সংখ্যা কিন্তু কমে যাচ্ছে, আত্মকর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে, এবং আলটিমেটলি কী হচ্ছে, ইন টোটালে গিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার কিন্তু পরিবর্তন হচ্ছে। কুটির, ক্ষুদ্র, মাঝারি শিল্পের বিকাশের করণীয়, তোমার এই শিল্পগুলোকে উন্নত করতে হলে তোমার কী করা দরকার, কী পদক্ষেপ নেওয়া দরকার? এই যে আমরা যে সমস্যাগুলো দেখেছিলাম যে কাঁচামালের অভাব, তাহলে আমাদের কী করতে হবে? কাঁচামাল নিশ্চিত করতে হবে, সহজলভ্যতা নিশ্চিত করতে হবে, যেন খুব সহজেই কাঁচামাল জোগাড় করা যায়। বাজারের নৈকট্য, বাজার মানে কি? আমি বারবার তোমাদেরকে বলি যে ব্যবসায়ের স্টুডেন্ট হিসেবে তোমরা কখনো বাজারকে এই যে মাছ বাজার, তরকারি বাজার এভাবে চিন্তা করবে না। বাজার মানে হচ্ছে সম্ভাব্য ক্রেতা ও ভোক্তার সমষ্টিই হচ্ছে বাজার। তাহলে কাঁচামাল ক্রয়ের ক্ষেত্রে তোমার যে কাদের কাছ থেকে নেবে, সেই কাঁচামাল কোথায় আছে, সেই কাছাকাছি শিল্প গড়ে উঠতে হবে। আবার তুমি যাদের কাছে বিক্রি করবে, তোমার ভোক্তা বা ক্রেতারা কোথায় আছে, সেখানে তোমার শিল্প তৈরি করতে হবে। বাজারের নৈকট্য থাকতে হবে, ঠিক আছে? তুমি যদি দূরে, তোমার শিল্প এক জায়গায় কিন্তু তোমার ভোক্তারা থাকে অন্য এলাকায়, তখন কিন্তু তোমার পরিবহন খরচ অনেক বেড়ে যাবে। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আবার কাঁচামাল দেখা যাচ্ছে যে তুমি ঢাকায় বসে তুমি ঢাকায় শিল্প কারখানা তৈরি করলে, কিন্তু তোমার কাঁচামাল আনতে হচ্ছে সেই রাঙামাটি থেকে, তাহলে কতগুলো পরিবহন খরচ তোমার এখানে বেড়ে গেল। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। শ্রমিকের পর্যাপ্ত যোগান থাকতে হবে। ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প মূলত শ্রমঘন শিল্প। ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প মূলত শ্রমঘন শিল্প। আর এই শিল্পের ক্ষেত্রে হচ্ছে, কারণ এখানে শ্রমিকের সংখ্যা অনেক বেশি থাকে, অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়, তাই শ্রমিকদের প্রশিক্ষণ, দক্ষতা এগুলো খুব জরুরি দরকার এই শিল্পে। এই শ্রমিকদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে হবে, তাদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে। পরিবহনের সুযোগ সুবিধা থাকতে হবে, যেহেতু কাঁচামাল আনা নেওয়া করা, আবার হচ্ছে পণ্যদ্রব্য ভোক্তার নিকট পৌঁছানো, প্রতিটা ক্ষেত্রেই কি হচ্ছে, পরিবহনের দরকার, তাই পরিবহনের সুযোগ সুবিধা বাড়াতে হবে। তারপরে দেখা যাচ্ছে স্থানীয় বৈদেশিক চাহিদার উপর গুরুত্ব আরোপ করতে হবে, মানে যাতে শিল্পের মালিকরা দেশীয় বাজারে যেমন ব্যবসা করতে পারে, তেমনি আবার যেন বৈদেশিক বাজারে, মানে বিদেশি বাইরের দেশগুলোতে যেন তাদের পণ্য রপ্তানি করতে পারে, সেই বিষয়ে মাথায় রাখতে হবে, সাহায্য করতে হবে। পুঁজির সহজলভ্যতা, এই শিল্পের মালিকদেরকে ঋণ দানের ব্যবস্থা করতে হবে বিভিন্ন উৎস থেকে, যাতে তারা সহজেই শিল্প প্রতিষ্ঠা করে সেটাকে চালিত করতে পারে। তারপরে সরকারি সুযোগ সুবিধার সহজলভ্যতা। কুটির শিল্প যেমন আমাদের দেশের গৌরব ও ঐতিহ্যের প্রতীক, ঠিক আছে? এটা কুটির শিল্প দেশের ঐতিহ্য ও গৌরবের প্রতীক, তাই এর বিকাশের ক্ষেত্রে সরকারকে অনেক সাহায্য সহযোগিতা করা দরকার। বাংলাদেশে যেমন ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা আছে বিসিক, এটা কিন্তু এই ক্ষুদ্র কুটির শিল্পের যারা কাজ করে তাদেরকে কিন্তু অনেক ধরনের প্রশিক্ষণ, ঋণ দানের ব্যবস্থা করে থাকে। এরপরে আসো বৃহৎ শিল্প। আমি বলেছি যে বৃহৎ শিল্পের সংখ্যা কিন্তু কম বাংলাদেশে, বেশিরভাগই হচ্ছে শতকরা 96 ভাগই হচ্ছে কিন্তু ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প। বৃহৎ শিল্প কখন হবে? উৎপাদনমুখী বৃহৎ শিল্প হবে যখন তোমার মূলধন 30 কোটি টাকার বেশি হবে এবং শ্রমিকের সংখ্যা 250 জনের বেশি হবে, তখন হচ্ছে উৎপাদনমুখী বৃহৎ শিল্প হবে। আর সেবামূলক বৃহৎ শিল্প তখন হবে যখন মূলধনের পরিমাণ 15 কোটি টাকার অধিক এবং শ্রমিকের পরিমাণ 100 জনের বেশি হবে। তাহলে এই হচ্ছে বৃহৎ শিল্প। বাংলাদেশে বৃহৎ শিল্প কী কী আছে? যেমন সিমেন্ট শিল্প, কাগজ শিল্প, বিদ্যুৎ উৎপাদন শিল্প, গার্মেন্টস শিল্প, ইস্পাত শিল্প, প্রকৌশল শিল্প, ঔষধ তৈরির শিল্প, পাট ও পাটজাত শিল্প, চা শিল্প, এগুলো সব বৃহৎ শিল্পের ভেতরে আছে। বৃহৎ শিল্প অনেক গুরুত্বপূর্ণ আমাদের অর্থনীতির জন্য। এখানে হচ্ছে মানে আমাদের দেশে আসলে
বৃহৎ শিল্পের আসলে অনেক গুরুত্ব আছে। এখানে অনেক লোকের কর্মসংস্থান হয়, অনেক মানুষ এখানে কাজ করতে পারে, কাজ শিখতে পারে। তারপর আর যেহেতু আমাদের দেশে শ্রমিক খুব সহজলভ্য, এত কম খরচে শ্রমিক কোথাও পাওয়া যায় না। দেখবে বাংলাদেশ থেকে কিন্তু বিভিন্ন বাইরের অনেক দেশ এই বাংলাদেশ থেকে শ্রমিক নেয়। কেন নেয়? কারণ আমাদের দেশে শ্রমিক অনেক সহজলভ্য। দেখবা প্রচুর শ্রমিক যায় এই যে মিডল ইস্টের কান্ট্রিগুলো, আশেপাশে এই যে মালয়েশিয়ান, থাইল্যান্ড, এইসব কান্ট্রি, বিভিন্ন দেশে, সব জায়গায়, পৃথিবীর সব দেশে হচ্ছে শ্রমিকের সংখ্যা অনেক। এই বাংলাদেশ থেকেই কিন্তু বেশিরভাগ শ্রমিক নেওয়া হয়, কারণ হচ্ছে আমাদের দেশে শ্রমিক সংখ্যা সহজলভ্য। বৃহৎ শিল্পের আরও উদাহরণ আছে, দেখো এই যে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জনশক্তি রপ্তানি, জাহাজ নির্মাণ, তারপরে হচ্ছে তৈরি পোশাক, হাসপাতাল, ক্লিনিক, অটোমোবাইল, ঠিক আছে, এগুলো সব বৃহৎ শিল্প। উন্নত অনুন্নত শিল্প এলাকার ক্ষেত্রে বলেছে যে বাংলাদেশ আসলে বাংলাদেশে হচ্ছে সব জায়গার সব এলাকাগুলো কিন্তু উন্নত না। কিছু আছে, কিছু যেমন আছে যে অনুন্নত রাস্তাঘাট আছে, অপর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ, অনুন্নত পরিবহন যোগাযোগ ব্যবস্থা, দক্ষ শ্রমিকের অভাব, মালিক শ্রমিকের মধ্যে ঝগড়াঝাটি, এগুলোর কারণে কিন্তু আমাদের শিল্প উন্নয়ন কিন্তু অনেক ব্যাহত হয়। সব এলাকাও ঠিকমতো আসলে ওরকম শিল্পবান্ধব নয়। তাই 2010 সালে শিল্পনীতি অনুযায়ী কিছু বাংলাদেশকে ভাগ করেছে বিভাগ, জেলা অনুযায়ী। তো ঢাকা বিভাগে কতগুলো উন্নত জেলা আছে আর কতগুলো অনুন্নত জেলা আছে, যখন এটা একটা লিস্ট দিয়েছে, ছক, ঠিক আছে। যেমন উন্নত জেলা, ঢাকার মধ্যে উন্নত জেলা কোনগুলি? ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর। বেশিরভাগ শিল্প কারখানা কিন্তু এইসব এরিয়াতে, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুরে, তাই এটা উন্নত। অনুন্নত হচ্ছে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, মাদারীপুর, ফরিদপুর, এসব। সেরকম আরও আছে এই যে। তো এই হচ্ছে তোমাদের চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা খুবই সোজা, এখানে আসলে চিন্তা করার কিছু নেই, খালি তুমি সংখ্যাগুলো মনে রাখবে, মানে শ্রমিকের সংখ্যা, মূলধনের পরিমাণ, শ্রমিকের সংখ্যা, মূলধনের পরিমাণ, ঠিক আছে। প্রধানত কয় ভাগে শিল্পকে ভাগ করা যায়? 2 ভাগে, সেটা হচ্ছে উৎপাদনমুখী শিল্প, সেবা শিল্প। আবার বিনিয়োগের মাপকাঠিতে শিল্পকে ভাগ করা যায় 4 ভাগে, সেটা হচ্ছে কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প। কুটির শিল্প হচ্ছে 5 লাখ টাকার নিচে মূলধন, আর হচ্ছে তোমার শ্রমিক হচ্ছে 10 জনের অধিক নয়, মানে সর্বোচ্চ 10 জন হতে পারবে। তারপরে ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে হচ্ছে উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে তোমার হচ্ছে 50 লক্ষ থেকে 10 কোটি টাকা, আর শ্রমিকের সংখ্যা হচ্ছে 25 থেকে 99 জন। আর হচ্ছে সেবামূলক ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে 5 লক্ষ থেকে 1 কোটি টাকা, আর শ্রমিক হচ্ছে 10 থেকে 25 জন। মাঝারি শিল্পের ক্ষেত্রে হচ্ছে উৎপাদনমুখী মাঝারি শিল্পে হচ্ছে তোমার 10 থেকে 30 কোটি টাকার মধ্যে, আর শ্রমিক হচ্ছে 100 থেকে 250 জন। আর সেবামূলক মাঝারি শিল্পের ক্ষেত্রে হচ্ছে 1 কোটি থেকে 15 কোটি টাকা, আর শ্রমিক সংখ্যা হচ্ছে 50 থেকে 100 জন। আর বৃহৎ শিল্পে হচ্ছে উৎপাদনমুখী বৃহৎ শিল্পে হচ্ছে যখনই মূলধন 30 কোটি টাকার অধিক হবে এবং শ্রমিকের সংখ্যা 250 জনের বেশি হবে, তখন সেটা হয়ে যাবে উৎপাদনমুখী বৃহৎ শিল্প। আর যদি মূলধনের পরিমাণ 15 কোটি টাকার বেশি হয় এবং শ্রমিকের সংখ্যা 100 জনের বেশি হয়, তখন সেটা হয়ে যাবে সেবামূলক বৃহৎ শিল্প। বাংলাদেশের কত ভাগ শিল্প হচ্ছে তোমার কুটির শিল্প, ক্ষুদ্র শিল্পের আওতাভুক্ত? 96 ভাগ। তারপরে সিমেন্ট তৈরির কাঁচামাল কি? সিমেন্ট তৈরির কাঁচামাল হচ্ছে পাথর। তো এইগুলাই হচ্ছে মেইনলি এখান থেকে প্রশ্ন আসে। শিল্পনীতি কত সালে? 2010 সালে, ঠিক আছে। তাহলে অনুশীলনীটা আমরা একটু দেখি। অনুশীলনী এখানে বলেছে যে সর্বশেষ জাতীয় শিল্পনীতি ঘোষিত হয় কত সালে? 2010-এ। ক্ষুদ্র শিল্প বলতে নিম্নের কোনটিকে বোঝায়? যদি স্থায়ী সম্পত্তি প্রতিস্থাপন বাবদ পাঁচ লক্ষ থেকে 1 কোটি টাকা, তার মানে গ নম্বর হচ্ছে উত্তর। ক্ষুদ্র শিল্প বলতে আমরা নিম্নেরটাকে বুঝি, 5 লক্ষ থেকে 1 কোটি টাকা। তারপরে বলেছে যে জনাব সাদিক তার পরিবারের সদস্যদের নিয়ে মাটি দিয়ে বিভিন্ন ধরনের শোপিস তৈরি করে তার দোকানে বিক্রি করেন এবং বেশ লাভবান হন, এতে প্রতিবেশীরাও উৎসাহিত হয়। পরিবারের সদস্য নিয়ে যে শিল্প সেটা কোনটা? সেটা হচ্ছে কুটির শিল্প। জনাব সাদিক তার কাজের মাধ্যমে কি করছে? দেশের অর্থনীতিতে অবদান রাখবে কিভাবে? কর্মসংস্থান তৈরি করবে, জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করবে, দেশীয় ঐতিহ্য রক্ষায়। 1, 2, 3, তিনটাই অ্যান্সার। এরপরে দেখো এখানে হচ্ছে যে সৃজনশীলগুলো আমি একটু বলে দিচ্ছি। রাশিক 11 কোটি টাকা ব্যয়ে পাট চাষের জন্য বিখ্যাত ঢাকা বিভাগের ময়মনসিংহ জেলার ফুলপুর গ্রামে একটি পাট ও পাটজাত শিল্প স্থাপন করেন। তার বন্ধু রাফি সমপরিমাণ বিনিয়োগ করে 11 কোটি টাকা বলেছে, ঠিক আছে। 11 কোটি টাকা যখন বলেছে, এটা একটু মাথায় রাখতে হবে কিন্তু। তার বন্ধু রাফি সমপরিমাণ বিনিয়োগ করে একই ধরনের শিল্প স্থাপন করলেন রাজশাহী অঞ্চলে, যেখানে আখ চাষ বেশি হয়।
তাহলে রাশিক হচ্ছে পাট চাষের জন্য বিখ্যাত। ময়মনসিংহে এখানে পাট ও পাটজাত শিল্প তৈরি করেছে। আর রাফি কী করেছে, সেম শিল্প তৈরি করলেন রাজশাহী, যেখানে আখের শিল্প, আর সেখানে হচ্ছে আখ চাষ বেশি হয়। নির্দিষ্ট সময় পরে রাশিকের শিল্প প্রতিষ্ঠানটি রাফির প্রতিষ্ঠানের চেয়ে বেশি মুনাফা করে। ঠিক আছে। দেখো, তার বন্ধু রাফি সমপরিমাণ বিনিয়োগ করে একই ধরনের শিল্প স্থাপন করলেন রাজশাহী অঞ্চলে, যেখানে আখ চাষ বেশি হয়। তোমার পাট চাষের পাটজাত শিল্প রাশিকের মতো শিল্প তৈরি করেছে, তার মানে রাফিও কি করেছে, রাফি পাটজাত শিল্প তৈরি করেছে, কিন্তু সেটা করেছে কোথায়, ভুল জায়গায়, রাজশাহীতে করেছে, যেখানে পাটের চাষ হয় না, যেখানে মেনলি আখ চাষের জন্য বিখ্যাত। এর জন্য দেখো কি বলেছে, নির্দিষ্ট সময় পরে রাশিকের শিল্প প্রতিষ্ঠানটি রাফির প্রতিষ্ঠানের চেয়ে বেশি মুনাফা করে। অবশ্যই বেশি মুনাফা করবে, কারণ তুমি যেখানে আখ চাষ হয় সেখানে যদি তুমি পাটের তৈরি জিনিসের শিল্প দাও, সেটা কি কখনো চলবে? চলবে না, সেখানে তো মুনাফা কমে যাবে, এটা তো স্বাভাবিক। আচ্ছা, এখন আসি আমরা প্রশ্নে। ব্যাপক অর্থে শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ব্যাপক অর্থে শিল্পকে আমরা জানি 2 ভাগে ভাগ করা হয়েছে। সেবা শিল্প বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। আমরা সেবা শিল্প বলতে বুঝি যে যে শিল্পে তোমার হচ্ছে যে সেবা শিল্পে তোমার একদম সংজ্ঞা সুন্দর করে বইয়ের মধ্যে আছে, যে শিল্পে যন্ত্রপাতি এবং শ্রমিক ব্যবহার করে এবং মেধা সম্পদ ব্যবহার করে সেবামূলক কর্মকাণ্ড সেবামূলক কর্মকাণ্ড জড়িত থাকে যে শিল্প, ঠিক আছে, তাকে বলা হচ্ছে সেবা শিল্প। এটা সেবা শিল্প। তোমাদের ওই যে সেবামূলক একদম শুরুতেই, চ্যাপ্টারের শুরুতেই তোমরা এটার একদম বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে, সেখান থেকে তোমরা লিখবে। এরপরে বিনিয়োগের মাপকাঠিতে রাশিকের ব্যবসায়টি কোন ধরনের, বর্ণনা করো। বিনিয়োগের মাপকাঠিতে রাশিকের ব্যবসায় 11 কোটি টাকা বলেছে। 11 কোটি টাকা আমরা জানি যে উৎপাদনমুখী শিল্পর ক্ষেত্রে বা মূলধনের ক্ষেত্রে, যেটা যে মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প হচ্ছে 50 লক্ষ থেকে 10 কোটি টাকা। ঠিক আছে, উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প 50 লক্ষ থেকে 10 কোটি, আর সেবামূলক ক্ষুদ্র শিল্প হচ্ছে তোমার হচ্ছে 5 লক্ষ থেকে 1 কোটি, তাই তো। আর মাঝারি শিল্প হচ্ছে, উৎপাদনমুখী মাঝারি শিল্প হচ্ছে 10 কোটি থেকে 30 কোটি, আর সেবামূলক মাঝারি শিল্প হচ্ছে 1 কোটি থেকে 15 কোটি, তাই তো। তাহলে আমরা এখানে বলতে পারি যে বিনিয়োগের মাপকাঠিতে রাশিকের ব্যবসাটি হচ্ছে ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প। বিনিয়োগের মাপকাঠিতে রাশিকের ব্যবসাটি কোন ধরনের শিল্প? বিনিয়োগের মাপকাঠিতে রাশিকের ব্যবসাটি হচ্ছে মাঝারি শিল্প। তারপরে মাঝারি শিল্পের তোমরা ব্যাখ্যা সেটা দিবে এবং সেটাকে উদ্দীপকের সাথে তোমরা এক করে লিখবে, তাহলেই তোমার অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রাশিকের শিল্প প্রতিষ্ঠান থেকে অধিক মুনাফা হওয়ার কারণ বিশ্লেষণ করে। এই যে আমি মাত্র বলেছি যে রাশিকের শিল্প প্রতিষ্ঠান অবশ্যই অধিক মুনাফা হবে, কারণ এখানে কাঁচামাল সহজলভ্য। যেহেতু ময়মনসিংহ জেলা পাট চাষের জন্য বিখ্যাত এবং রাশিক এই কারণে ময়মনসিংহ জেলাতে সে কী করেছে, পাট ও পাটজাত শিল্প স্থাপন করেছেন, সেহেতু তার কাঁচামাল আনা নেওয়ার খরচ বা পরিবহন খরচ অনেক কমে গেছে, কাঁচামাল অনেক সহজলভ্য, এই কারণে তার মুনাফার পরিমাণও বেশি হয়েছে। কিন্তু অপরদিকে রাফি কী করেছে, রাফি রাজশাহী অঞ্চলে পাটজাত শিল্প স্থাপন করেছে, অথচ সেখানে আখের চাষ বেশি হয়। তাই রাফিকে কী করতে হয়েছে, এই পাটজাত শিল্পের জন্য যে কাঁচামাল পাট, সেটা আনার জন্য তাকে প্রচুর পরিবহন খরচ দিতে হয়েছে, এবং যেখানে কাঁচামাল সহজলভ্য নয় সেখানে সে শিল্প স্থাপন করেছে, বিধায় রাফির মুনাফা অনেক কম হয়েছে বা রাশিকের মুনাফা অনেক বেশি হয়েছে। তো এটাই হচ্ছে তোমার মূলত অ্যান্সার। এরপরে বলেছে দেখো, কক্সবাজারের জেরিন তাসনিম বিদ্যুতের ক্রমাগত চাহিদার কথা বিবেচনা করে সরকারি অনুমতি নিয়ে সমুদ্র তীরে একটি বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলেন। ঠিক আছে, বিদ্যুৎ যখন সরবরাহ করছে তখন এটা সেবামূলক শিল্পে চলে যাবে। সমুদ্রের বাতাসকে কাজে লাগিয়ে উইন্ডমিলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ বিভিন্ন জায়গায় সরবরাহ করেন। তার শিল্পে বিনিয়োগের পরিমাণ 3 কোটি টাকার অধিক। তার মানে হচ্ছে এটা সেবামূলক মাঝারি শিল্প। 3 কোটি টাকার অধিক মানে হচ্ছে, যেহেতু বিদ্যুৎ সরবরাহ করা এটা এক ধরনের সেবার সাথে জড়িত, সেবামূলক কাজের সাথে জড়িত শিল্পের সাথে, তাহলে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ এটা সেবামূলক মাঝারি শিল্পের মধ্যে চলে যাবে, যেহেতু মূলধনের পরিমাণ হচ্ছে 3 কোটি টাকার অধিক। আমরা জানি মাঝারি শিল্পে 1 কোটি থেকে 15 কোটি টাকা হলে সেটা সেবামূলক মাঝারি শিল্প হয়। বিনিয়োগের মাপকাঠিতে শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে? বিনিয়োগের মাপকাঠিতে শিল্পকে ভাগ করা হয়েছে 4 ভাগে।
ঠিক আছে। কুটির শিল্প বলতে কী বোঝায়, এটা বইয়ে তোমরা সংজ্ঞা পাবে। জনাব জেরিনের শিল্পটি কোন ধরনের? জনাব জেরিনের শিল্পটি হচ্ছে সেবামূলক মাঝারি শিল্প। তারপরে সেবামূলক মাঝারি শিল্পের শ্রমিকের সংখ্যা কত, মূলধনের সংখ্যা কত, সেটা তোমরা লিখবে। লিখে তারপরে আবার এই যে উদ্দীপকের সাথে সেটাকে উদ্দীপকটা উল্লেখ করবে, করে তারপরে তোমরা একটা উপসংহার দিবে। এরপরে বলেছে জনাব জেরিন তাসনিমের স্থাপিত শিল্পের মাধ্যমে দেশের অর্থনৈতিক চাকা গতিশীল হবে। অবশ্যই গতিশীল হবে, কারণ এর ফলে মানুষের বিদ্যুৎ সরবরাহ করা হলে সেটা শিল্পের জন্য কাজে, যেমন মানুষের কাজে লাগবে সাধারণ মানুষের জন্য, তেমনি কলকারখানাতেও এই বিদ্যুৎ সরবরাহ হওয়ার কারণে কী হবে, অর্থনীতি প্রতিদিন উৎপাদন বাড়বে এবং সেই উৎপাদনের ফলে কী হবে, আস্তে আস্তে দেশে মুনাফা বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে, আস্তে আস্তে কী হবে, এর ফলে অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং অর্থনীতির চাকা আসলে গতিশীল হবে। তো এভাবেই তোমরা লিখবে। আর তোমরা তো জানোই যে 3 আর 4 নম্বরের প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই উদ্দীপকের সাথে মিল রেখে লিখতে হয়, উদ্দীপকের সাথে রিলেট করে লিখতে হয়। তাহলে এই হচ্ছে তোমাদের 7 নম্বর চ্যাপ্টার, যেটা তো খুবই সোজা, জাস্ট খালি মাথায় রাখবে যে কয় প্রকার শিল্প আছে, সেই শিল্পের শ্রমিকের সংখ্যা কত, মূলধনের সংখ্যা কত, জাস্ট এটাই। আর সৃজনশীল প্রশ্নও কিন্তু এভাবেই আসে যে উদাহরণ ধরো উদ্দীপকে দিয়ে দিবে এত টাকা ব্যবহার করা হয়েছে বা এতজন শ্রমিক ব্যবহার করেছে, এখন তোমরা বলো এটা কোন ধরনের শিল্প। তো এটাই হচ্ছে মেনলি এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু। তো আজকের এই পর্যন্তই। তোমাদের পরবর্তী ক্লাসে আমি কিছু ছোটো প্রশ্ন দিয়ে দেবো যেটা এমসিকিউর জন্য লাগবে। আর বারবার বলছি, সিকিউর জন্য তোমরা অনুশীলনী অংশটা পড়লেই চলবে এই পরীক্ষার জন্য। তো ভালো থেকো, পরবর্তী ক্লাসে আবার কথা হবে তোমাদের সাথে।